স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছি আমি প্রিমা জামান। পোশাক খাতে মোট রপ্তানি আদেশের ৩০ থেকে ৩৫% দেয় আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। খুচরা বিপণন প্রতিষ্ঠানের তুলনায় ব্র্যান্ডগুলো পোশাকের দাম বেশি দেয় বলেও জানান রপ্তানিকারকেরা। এদিকে রানা প্লাজা বিপর্যয়ের পর বিমুখ ক্রেতা প্রতিষ্ঠানগুলো আবার ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে বিজিএমইএ। আজ আমাদের আলোচনার বিষয় পোশাক খাতে আন্তর্জাতিক ব্র্যান্ড। এই বিষয়ে আলোচনা করতে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন। তবে আজকের আলোচনা যাওয়ার আগে দেখে নেব এই আলোচ্য বিষয় নিয়ে একটি প্রতিবেদন। রানা প্লাজায় যে 5টি পোশাক কারখানা ছিল তাদের থেকে পোশাক কিন্তু আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। সে সময় এদেশ থেকে সবচেয়ে বেশি প্রায় $1.5 বিলিয়ন পোশাক কিনত প্রতিষ্ঠানটি। তবে দুর্ঘটনার পর নানান চাপে গেল 2 বছরে তা অর্ধেকের মতো কমে গেছে। দেশে ছোট বড় প্রায় 350 ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ড আছে যারা সরাসরি বা এজেন্টদের মাধ্যমে পোশাক কেনে। এর মধ্যে ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠান H&M আছে সবার উপরে। বছরে প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রায় $1.5 বিলিয়ন পোশাক কেনে। এরপরই আছে C&A, লিয়াংফাং, ইন্ডিটেক্স, টেস্কো, ক্যারিফোর, প্রাইমার্ক ও ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানগুলো। একজন উদ্যোক্তা হিসেবে আমি দেখি কোনটা, আমি দেখি যে স্ট্যাবিলিটি কার আছে। একটা বায়ার আমাকে 1 মাসে অর্ডার দিয়ে চলে গেল, নাকি সে 12 মাসে একটা প্রোগ্রাম দিল। যে 12 মাসে আমাকে প্রোগ্রামটা দিবে সেখানে আমার রিস্ক কম, আমার কাজগুলো কনফার্ম হবে এবং সেখানে যে প্রাইস যদি কমও হয় তারপরে দেখি আমরা এই কাজটা নেই এবং বায়ার রেপুটেশন যদি ঠিক থাকে। দেশে বছরে যে রপ্তানি আদেশ আসে তার 3 ভাগের 1 ভাগ দেয় বড় ব্র্যান্ডগুলো। এর মধ্যে গ্যাপ, জারা, নেক্সট, বেস্ট সেলার, মার্ক অ্যান্ড স্পেন্সার, টপশট, টার্গেটের মতো ব্র্যান্ডগুলোর অর্ডার সবচেয়ে বেশি। রপ্তানিকারকেরা জানান ক্রেতা প্রতিষ্ঠানগুলোর চেয়ে ব্র্যান্ডগুলো পোশাক কেনে বেশি দামে। 10 ইউরো থেকে আরম্ভ করে 25 ইউরোর মধ্যে, এটা হলো জেনারেল মানুষের ক্রয়। কিন্তু এর চাইতে উপরে যেটা ক্রয় করে সেটাই হলো ব্র্যান্ডের জন্য ক্রয়, সেটার প্রাইস অনেক বেশি। সেখানে শুরু হয়ে 35 ইউরো থেকে বা 35 পাউন্ড থেকে শুরু হয়, সেটার সংখ্যা আমাদের দেশে খুবই কম। দেশে এখন কমপ্লায়েন্ট বড় আকারে পোশাক কারখানা তৈরি হওয়ায় এসব ব্র্যান্ডের আগ্রহ বাড়ছে দিন দিন। রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসায় ক্রেতা প্রতিষ্ঠানগুলো আসছে নতুন রপ্তানি আদেশ নিয়ে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজকের আলোচ্য বিষয়ের উপর আমরা একটি প্রতিবেদন দেখলাম। জনাব কাজী ইফতেখার হোসেন, কেমন আছেন আপনি? ভালো। আমরা যে প্রতিবেদনটি দেখলাম এখানে ইতিমধ্যেই যে বিষয়টি উল্লেখিত হয়েছে যে খুচরা ক্রেতাদের চেয়ে ব্র্যান্ডগুলো পোশাকের দাম বেশি দেয়। আর আমার প্রথম প্রশ্ন হবে যে আসলে এইটার কারণ কি, কেন আমাদের খুচরা ক্রেতাদের থেকে ব্র্যান্ডগুলো পোশাকের দাম বেশি দিচ্ছে? এখানে শুরু করার আগে প্রথমে বুঝতে হবে ব্র্যান্ড বলতে কি বোঝায়। জি, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো। আন্তর্জাতিক যে ব্র্যান্ডগুলো আছে তারা যে কোনো প্রোডাক্ট করার আগে তারা কিন্তু সেই প্রোডাক্টের উপর রিসার্চ করে। দে হ্যাভ এ লট অফ রিসার্চ করে তারা প্রোডাক্টটা ডেভেলপ করে এবং তাদের প্রোডাক্টের মধ্যে অনেক রকম ক্রাইটেরিয়া টেস্ট থাকে যেগুলো মিট করতে হয় বিভিন্ন সাপ্লায়ারকে। সেখানে কাপড়ের একটা স্ট্যান্ডার্ড থাকে, সেখানে প্রোডাক্টের একটা স্ট্যান্ডার্ড থাকে, তার যে মান নির্ণয় করে তার একটা স্ট্যান্ডার্ড থাকে। সেইগুলো মিলিত থাকার কারণে এটার প্রাইস অনেক বেশি হয়, কারণ এগুলোতে অনেক অনেক অ্যাড হয়, ভ্যালু অ্যাড হয়, যার জন্য তাদের প্রাইস একটু বেশি থাকে এবং তারা বাজারেও তাদের খুচরো মূল্য অনেক বেশি থাকে, যার জন্য তারা খুচরো মূল্যটা অনেক বেশিতে বিক্রি করে বলে বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে তারা একটু বেশি দামে ক্রয় করতে পারে সাধারণ ক্রেতাদের থেকে। এই হলো আমাদের মানে ব্র্যান্ডের সাথে সাধারণ ক্রেতাদের দূরত্ব, তাদের ওই স্ট্যান্ডার্ডের কারণেই আসলে এইখানে তারতম্য হচ্ছে। আর খুচরা ক্রেতারা নামি দামি ব্র্যান্ডগুলোর চেয়ে কম দাম দেওয়ার কারণ কি? তাদের এখানে খুচরো ক্রেতারা বিক্রি করে যাদের কাছে, তারা নিম্ন মধ্যবিত্ত লোক, তাদের কাছেই তারা সাধারণত বিক্রি করে। এখন তাদের যে বিক্রির প্রাইস সেটার সঙ্গে ব্র্যান্ডের প্রাইসের সঙ্গে সরাসরিভাবে প্রায় 1/3 বেশি, ওরা অনেক বেশি প্রাইসে বিক্রি করে। খুচরা বা মানে বিক্রেতা যেটা $10 বিক্রি করে, ওই ধরনের প্রোডাক্ট দেখা যাচ্ছে একটা ব্র্যান্ডের দোকানে $50 বিক্রি হচ্ছে। তো সেই যে ডিফারেন্স তার কারণে হয় এবং খুচরো বিক্রেতা অনেক পরিমাণ বেশি কিনে, কিন্তু সে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। সাধারণ ক্রেতাদের ওই পরিমাণ পয়সা দিয়ে ক্রয় করার মতো ক্ষমতা থাকে না, তাই সে সস্তায় কিনতে চিন্তা করে। এখানে অনেকগুলো বিষয়ের পাশে মানের কথাটা আসছে। তার মানে আমাদের এই খুচরা ক্রেতারা যেগুলো মানে কিনছে সেই ক্ষেত্রে মানটা অবশ্যই আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে অনেকটাই নিম্নমানের। এটা কেন নিম্নমানের হওয়ার পিছনে কারণটা কি? এখানে সে যে জিনিসটা করে সে টার্গেট করে ম্যাক্সিমাম সেল অ্যান্ড মিনিমাম প্রফিট। ম্যাক্সিমাম সেল যখন করতে যাবে তখন তাকে প্রাইস একটা ফ্যাক্টর থাকে। আপনি যখন ম্যাক্সিমাম কোনো জিনিস বিক্রি করতে চাইবেন তখন সেটা কোনো অবস্থাতেই প্রোপাইটারি প্রোডাক্ট হতে পারবে না। আজকে যেই জিনিসটা ব্র্যান্ড করতেছে তার প্রোডাক্টটা কিন্তু প্রোপাইটারি প্রোডাক্ট, তার প্রোডাক্টটা কিন্তু রিপ্লিকেশন না।
এখন খুচরা বিক্রেতা কিন্তু রিপ্লিকেশন প্রোডাক্ট বিক্রি করে, যার কারণে তার প্রাইস এমনি নিম্ন সস্তায় বিক্রি করতে হয় তাকে। তাদের আসলে টার্গেটটাই এভাবে সেট করা তারা হচ্ছে। ওইভাবেই টার্গেটটা সেট করে। আরেকটি বিষয় যেটা প্রতিবেদনে ছিল যে রানা প্লাজা বিপর্যয়ের পর এমনিতেও আমরা জানি আমরা অনেক ইমেজ সংকটে পড়েছি, যদিও এখান থেকে আমরা এখনো মনে হয় না ওইভাবে, সেই বিষয়টি আমি জানবো আসলে আপনার কাছ থেকে এখনো কি আমরা সেই ইমেজ সংকট দূর করতে পেরেছি কিনা। তবে তার আগে যে বিষয়টি হচ্ছে যে এই বিপর্যয়ের পর এখন আবার আমাদের আন্তর্জাতিক ক্রেতারা তারা আবার আগ্রহ দেখাচ্ছে, তবে এর জন্য যেটা হচ্ছে যে 2 বছরের মতো সময়, কিন্তু আমার কথা হচ্ছে যে এটা আরেকটু দ্রুত কি হতে পারতো না, মানে এক্ষেত্রে বিজিএম এর কি কোনো কিছু করণীয় ছিল বলে আপনার মনে হয়? এখানে বিজিএমই বা আমরা যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, এখানে আমাদের কিছু করার নেই, আমাদের সরকারকে এখানে এগিয়ে আসতে হবে। কেন আপনাদের করার নেই? আমরা যে জিনিসটা করতেছি, আমাদের পক্ষে তো সমস্ত কিছু দায়িত্ব নেওয়া সম্ভব না, কারণ আমরা সরকারের মেশিনারিজ ইউজ করি না। আজকে যদি আপনাকে কোনো বড় সেমিনার করতে হয়, বিভিন্ন মাধ্যমকে জানাতে হয়, সেটা কিন্তু সরকারকে সেখানে ভূমিকা নিতে হবে একটা। আপনাকে তো আজকে যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স এখানে এসে যেভাবে কাজ করছে, দুনিয়ার কোথাও সে এভাবে কাজ করতে পারছে না। কেন পাচ্ছে না? অ্যাকর্ড অ্যালায়েন্সের সঙ্গে তো গভর্নমেন্টই এগ্রিমেন্টটা করেছে। অ্যাকর্ড এবং অ্যালায়েন্স একটা এনজিও অর্গানাইজেশন, তারা কিন্তু কোনো স্বীকৃত অর্গানাইজেশন না। তারা শুধুমাত্র বাংলাদেশেই তারা বাংলাদেশই আছে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানেও কিন্তু তারা দিচ্ছে না। তাহলে কেন দিচ্ছে না? তারা চাচ্ছে না তাদের ব্যবসাটাকে কেউ হিন্ডার্স করুক, এবং সেই জিনিসটাই আমাদের এখানে হচ্ছে। আপনি দেখবেন যে তারা যত না আমাদেরকে উন্নয়ন করার জন্য চেষ্টা করছে, তার চাইতে বেশি চেষ্টা করতেছে আমাদের খারাপ দিকগুলো তুলে ধরার জন্য, যে এটা খারাপ আছে, ওটা খারাপ আছে, তারা সেটা বারবারই বলতেছে। এই কারণে আমাদের যে ইমেজ সংকট ছিল, সেটা থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারতেছি না। পাশাপাশি আমরা যেটা চেষ্টা করতেছি বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য, যে বাংলাদেশ এখন আগের চাইতে অনেক বেশি কশাস অ্যাবাউট দ্য সিকিউরিটিজ অফ দ্য ওয়ার্কার্স, এবং বাংলাদেশের যে ওয়ার্কারের স্যালারি সেটা বাড়ানো হয়েছে এবং বাড়ছে আরও। এবং আমরা যেটা চেষ্টা করছি, সেটা সরকারের সঙ্গে থাকা উচিত, সেটা হলো বাংলাদেশে অনেক বেশি দক্ষ জনশক্তি সৃষ্টি করতে হবে আমাদের যদি ইমেজ সংকট থেকে বেরোতে হয়। আপনি যেটা বলছিলেন অনেকগুলো সমস্যার মধ্যে আমাদের আসলে নিরাপত্তা, ওয়ার্কারদের নিরাপত্তা সমস্যা এবং আমাদের কিছু বিদ্যুৎ এবং আরো কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে। তবে এই সমস্যাগুলো দূর করার জন্য বা এখান থেকে আমরা কি পারি না যে আমাদের পার্শ্ববর্তী দেশ বা আন্তর্জাতিক ব্র্যান্ড যারা রয়েছে তাদের কাছ থেকে নিরাপত্তা সামগ্রী নেয়ার বা এই ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা? তবে এই উত্তরটি আমি আপনার কাছে জানবো একটা বিরতির পরে। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি পোশাক খাতে আন্তর্জাতিক ব্র্যান্ড নিয়ে। এই নিয়ে আলোচনায় আবারও ফিরছি। জনাব কাজী ইফতেখার হোসেন, বিরতির আগে যে বিষয়টা আসলে বলা হচ্ছিল যে বড় বড় ব্র্যান্ডগুলোর আগ্রহ বাড়ছে, আর সেই ক্ষেত্রে আমাদের এই খাতের যে সমস্যাগুলোর কথা আপনি বলছিলেন, তো এই জায়গা থেকে আমরা আন্তর্জাতিক মানের নিরাপত্তার সামগ্রী বা এই ধরনের সরঞ্জামগুলো কেন ব্যবহার করতে পারছি না, বা এই জায়গা থেকে আরো কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? না, আমরা যে সরঞ্জাম ব্যবহার করছি না তা তো না, আমরা সিকিউরিটি সরঞ্জাম আনছি এখন নতুন করে, আবার এটা ব্র্যান্ডগুলো বলতেছে এই জায়গা থেকে আনো, ওই জায়গা থেকে। কিন্তু একটা জিনিস হয়েছে কি, আমাদের তো স্বল্পতার ব্যাপার আছে এখানে, অর্থনৈতিক স্বল্পতার ব্যাপার আছে। আমাদের যে মাঝারি আকারের ফ্যাক্টরিগুলো আছে, তাদের এই পরিমাণ সক্ষমতা নেই যে এই পরিমাণ ইনভেস্টমেন্ট করে সে তার সিকিউরিটি ব্যবস্থা ঠিক করে, তার বিভিন্ন সমস্যাগুলো যেই ব্যাংক লোন নিবে সে, তার যা ইন্টারেস্ট রেট, সেটা কাভার করতে পারছে কিনা সে ব্যবসা করে, সেটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। যখন অ্যাকর্ড অ্যালায়েন্স এসেছিল, তারা বলেছিল যে তারা সফট লোন দেবে। যদি সফট লোন দেয়, আপনার একটি 4 লাইনের ফ্যাক্টরিতে এই মুহূর্তে যদি সে কাজ করতে চায়, তাহলে মিনিমাম তাকে 3 কোটি টাকা ইনভেস্ট করতে হবে নতুন করে। তাহলে সেই টাকাটা কোত্থেকে আসবে? এবং বাংলাদেশে যেই পরিমাণ ফ্যাক্টরি আছে এখন, বাংলাদেশে নতুন করে যদি এই সমস্ত কিছু ইনভেস্ট করতে যায়, তাহলে 3 থেকে 4 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতে হবে। সেই টাকাটা তো আসতে হবে, এবং সেই টাকাটা যদি সফট লোন না হয়, তাহলে এইভাবে করা সম্ভব না, যেভাবে যত তাড়াতাড়ি আমরা করতে চাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে আগামীকাল থেকে আপনি হয়তো জানেন যে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলাদেশ অ্যাপারেলস অ্যান্ড সেফটি এক্সপো। তো এর আগে যেটা হয়েছিল আন্তর্জাতিক সামিট, এবং এখন এটা হচ্ছে চট্টগ্রামে। তো আমাদের তো চট্টগ্রাম একটি ভালো বাণিজ্যিক এরিয়া, তো এটাকে ফুটিয়ে তুলতে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে, পাশাপাশি আপনার কি মনে হয় যে এই ধরনের সামিটের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে যথাযথভাবে তুলে ধরা সম্ভব? এই সামিটগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটা সত্যি। কারণ আপনাকে যদি বিভিন্নভাবে সামিট করে আপনি কি করছেন সেটা যদি জানাতে পারেন বাইরের দেশের কাছে, আজকে যদি গ্লোবাল দুনিয়া জানতে পারে যে বাংলাদেশ কেমন, বাংলাদেশে কি হচ্ছে, যত তাড়াতাড়ি রানা প্লাজা বাংলাদেশ সামনে নিয়ে গেছে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা সামিট করে নিয়ে যেতে পারছি না। কেন পারছি না? আমরা কিন্তু আমাদের শ্রমিকদের যে অধিকারগুলো আছে সেটাকে সামনে নিয়ে আসতেছি না। কারণ এখানে আন্তর্জাতিক বিশ্ব কি দেখতে চায়? আন্তর্জাতিক বিশ্ব দেখতে চায় এখানে যারা কাজ করে সাধারণ মানুষ, তাদের অবস্থানটা কি।
তাদেরকে যদি আপনি এক্সপোজারে না আনতে পারেন, আপনি যত রকম সমিতি করেন সেই সমিতি কিন্তু কাজে আসবে না। আপনি দেখবেন অ্যাপারেল সমিতি হয়েছে, সেখানে কিন্তু শ্রমিকরা সেভাবে পার্টিসিপেট করে নাই। না। কেন পার্টিসিপেট করলো না সেটা কি আমরা দেখলাম একবার? আমাদেরকে ওটা দেখতে হবে। তাদেরকে নিয়ে কি আসলে কোনো ধরনের অনুষ্ঠান কিছু করা হচ্ছে না, কারণ তাদেরকেই এক্সপোজ করতে হবে যে তাদের জন্য এই ইন্ডাস্ট্রিটা বেঁচে আছে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই ইন্ডাস্ট্রি দরকার। সেটা যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন সমাজের কাছে, সামনে দুনিয়ার কাছে, গ্লোবাল দুনিয়ার কাছে, তাহলে সেভাবে এগিয়ে আসবে গ্লোবাল দুনিয়া। তাহলে আমাদের এই সীমাবদ্ধতা যেগুলো রয়েছে এগুলো থেকে বেরিয়ে বাংলাদেশকে একটি পোশাক খাতে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে আর মানে কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে, বা এখানে আমরা কিভাবে কাজ করতে পারি? আমাদেরকে একটা দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। বাংলাদেশের যে জনশক্তি আছে, কারণ এটা একটা লেবার ইনসেন্টিভ ইন্ডাস্ট্রি, এখানে দক্ষ জনশক্তি যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। কিছুদিন আগে আমি টার্কিতে গিয়েছিলাম। সেখানে আমি যে ফ্যাক্টরিতে ভিজিট করেছি, সেখানে একটা 60 জনের একটা ফ্যাক্টরিতে প্রোডাকশন হয় বাংলাদেশের 3 গুণ। কেন হচ্ছে? বিকজ অফ দক্ষ জনশক্তির কারণে হচ্ছে। তাহলে আপনাকে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে, সেই জন্য সেই পরিমাণ ভোকেশনাল ইনস্টিটিউট করতে হবে। সেখানে সরকারকে এগিয়ে আসতে হবে, বিজিএমএ কে এগিয়ে আসতে হবে, আমাকে এগিয়ে আসতে হবে, সবাইকে আগে এগিয়ে আসতে হবে, সঙ্গে শ্রমিকদেরকেও সঙ্গে নিয়ে আসতে হবে। কেননা আমরা খালি বলে থাকি আমাদের চিপ লেবার কস্ট, কিন্তু এই জায়গা থেকে আমি কোনো অবস্থাতে চিপ লেবার কস্ট নিয়ে বিজনেস করতে রাজি না। আসলে তো আমাদের, আপনি ইনস্টিটিউটের কথা বলছিলেন, এই জায়গাগুলো থেকে শিক্ষাগত মানের ব্যাপারেও কিন্তু পোশাক খাতকে আমরা ওইভাবে সমৃদ্ধ করছি না। আমরা এই ব্যবসাটাকেই কোনো অবস্থাতে ইনস্টিটিউটালাইজ করতেছি না। আমরা একটা ব্যবসা করতেছি যেটা গ্লোবাল দুনিয়ার বিজনেস, কিন্তু আমরা গ্লোবাল দুনিয়ার বাইরে থেকে ব্যবসাটা করতেছি। সেই জায়গাতেই আমাদের বিপদ আসছে, সেই জায়গাতেই আমরা বারবার হোঁচট খাচ্ছি। তাহলে আমরা যেটা বলছি যে 2021 সালে বাংলাদেশের মানে 50 বছর পূর্তি উপলক্ষে তৈরি পোশাক খাত আর কি $50 বিলিয়ন রপ্তানি একটা লক্ষ্যমাত্রা নিতে যাচ্ছে, তাহলে সেটা কি আদৌ অর্জন করা সম্ভব? সেটা সম্ভব যদি আমরা সেই মাত্রায় এগিয়ে যেতে পারি। কিন্তু আপনি যদি দেখেন বিগত বছরের দিকে, সেখানে কিন্তু আমরা $2.5 বিলিয়ন আমাদের টার্গেট থেকে কম এক্সপোর্ট করেছি। তাহলে আমরা যে সম্ভাবনার কথা চিন্তা করছি, সম্ভাবনার কথা চিন্তা করা ভালো, কিন্তু সেখানে পাশাপাশি কাজ না করলে তো সম্ভাবনা কোনোদিনই ফুটে আসবে না। আরেকটি বিষয় রয়েছে যে এখন তাহলে পোশাক রপ্তানিতে কোন কোন চ্যালেঞ্জগুলো আপনাদেরকে আসলে মূলত মোকাবেলা করতে হচ্ছে? আমাদেরকে যেই সব চ্যালেঞ্জ সবচেয়ে বেশি মোকাবেলা করতে হয় সেটা হলো আমাদের দেশের লিড টাইম অনেক বেশি। আজকাল গার্মেন্টস লিড টাইম যখন টার্কির কাছে 4 উইকস, ভিয়েতনামের কাছে 8 উইকস, চায়নার কাছে 6 উইকস, সেখানে আমার মিনিমাম 16 উইকস টু 19 উইকস লাগে যে কোনো মাল ডেলিভারি করতে, যেটা ক্রেতাদের পক্ষে বিশাল বার্ডেন হয়ে দাঁড়ায়। কেন? কারণটা হলো আমাদের যে সিস্টেম আমরা কাপড় চোপড় ইম্পোর্ট করি, সেই সময়টা অনেক লম্বা সময় লাগে আমাদের নিজস্ব রিসোর্সেস না থাকার কারণে, এবং আমরা টোটালি ইকুইপ না এইসব পারে। আমাদের যে জনশক্তি আছে, আপনি জানেন যে বাংলাদেশ $2.5 বিলিয়ন বছরে জনশক্তির কারণে দিতে হয় বিদেশিদের কাছে, কারণ আমাদের ভালো মানের দক্ষ জনশক্তি এখনো গড়ে উঠে নাই। আপনি যে কোনো কাজ করতে হলে আপনার যত বেশি দক্ষ জনশক্তি থাকবে, যত গুড গভর্নেন্স থাকবে তার মধ্যে, সেটা ভালোভাবে পরিস্ফুটিত হবে। তাহলে আমরা যেটা বলি যে আমরা এখন দ্বিতীয় অবস্থানে আছি এবং পোশাক রপ্তানিতে আমাদের অবস্থানও ভালো, সেই জায়গা থেকে আমাদের, আপনার কি মনে হয় চীনের উপরে যাওয়া সম্ভব, বা আমাদের সাথে চীনের আসলে এই জায়গাতে গ্যাপ কতটুকু? আমরা স্বপ্ন দেখতে পারি, স্বপ্নটা বাস্তবতার মধ্যে দেখতে হবে। চীন যেখানে $120 বিলিয়ন এক্সপোর্ট করে বছরে, সেখানে আমি এক্সপোর্ট করি $25 বিলিয়ন। তাহলে তার সঙ্গে যে ফারাক, আমার 80% ফারাক, সেই 80% ফারাকটাকে তো আমার চিন্তা করতে হবে এটা বাস্তবমুখী কিনা। আমি সেটা সমস্যা, যদি এটা 10, 15, 20 হতো তাহলে এটা বাস্তবমুখী একটা চিন্তা করা যেত। এটা এখনো বাস্তবতার কাছাকাছি না আমরা। এবং আমরা পোশাক খাতে যেভাবে এসছি, আমাদের কোনো নিজস্ব র মেটেরিয়ালস নেই, আমরা কিন্তু সবকিছু ইম্পোর্টেড করে এখানে শুধু প্রোডাকশন করি আমাদের ওয়ার্কারের কারণে। এবং আমাদের ওয়ার্কাররা, আমি সত্যি কথা বলবো যে আমাদের ওয়ার্কাররা সাংঘাতিক ভালো, তারা প্রচন্ড পরিশ্রমী, যার কারণে বাংলাদেশ আজকে এই অবস্থানে পৌঁছতে পেরেছে। তাহলে আমার আরেকটি প্রশ্ন হবে, মানে সবশেষে যেহেতু আমরা আজকে আন্তর্জাতিক ব্র্যান্ডের কথা বলছি পোশাক খাতে, তাহলে এই ব্র্যান্ডগুলোকে বা আমাদের বাইরের ক্রেতাগুলোকে আরো আকৃষ্ট করার জন্য আপনাদের তরফ থেকে আসলে কি কি পদক্ষেপ গ্রহণ করেন, বা এই জায়গা থেকে আপনাদের কাজগুলো কিভাবে হয়? আমরা যেটা করতেছি, যেমন ধরেন আমরা কাস্টমারের কাছে যাচ্ছি, তাদেরকে বুঝাচ্ছি যে তোমরা বাংলাদেশ থেকে ক্রয় করার জন্য আমরা তোমাদেরকে, যেমন আমি আমার ব্যক্তিগত কথাই বলি আপনাকে, আমি এই বছর আমার নতুন ব্যবসা করতে গিয়ে আমি দেখলাম যে আমাকে কনসালটেন্ট নিয়োগ করতে হবে। আমি রিসেন্টলি একজন এক্স পিপলকে কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছি, কিভাবে কাজ আগানো যায়। আমি মনে করি যে বাংলাদেশকে যদি গার্মেন্টস সেক্টরকে আগেই নিয়ে যেতে হয়, তাহলে আন্তর্জাতিক যেসব কনসালটেন্ট আছে তাদেরকে নিয়োগ করতে হবে, তাদেরকে লবিস্ট হিসেবে কাজ করাতে হবে আপনাকে ব্যবসা করার জন্য, তাদেরকে আপনাকে নিয়ে আসতে হবে এখানে,
যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে ব্যবসা এটা করতে হয়তো আপনি পার্সোনালি চিন্তা করেছেন, কিন্তু আসলে যদি আমরা এইভাবে ওভারঅল আমাদের এই খাতের কথা চিন্তা করি, আদৌ কি আমরা কনসালটেন্ট নিয়োগ করি বা তাদের না, আমরা করি না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই আমি। মিস্টার নরেন্দ্র মোদী যখন এবার আমেরিকাতে গেলেন, তিনি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর পিআর কোম্পানিকে ওনার প্রোগ্রামটা দিয়েছিলেন কাজ করার জন্য। কেন ওটা দিলেন উনি? না দিলেও তো পারতেন সেটা। মিস্টার নরেন্দ্র মোদী ইজ এ পাওয়ারফুল প্রাইম মিনিস্টার। ইভেন দেন হি অ্যাপয়েন্টেড সামবডি এলস, বিকজ তারা যেইভাবে প্রেজেন্ট করবে, নিশ্চয়ই আমি গ্লোবাল ভাবে সেইভাবে প্রেজেন্ট করতে পারবো না। আমাকে এই জিনিসটা মনে রাখতে হবে সবাইকে। আমরা এমনটাই প্রত্যাশা করবো যেন আমাদের এই খাত আরো এগিয়ে যায়, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।